আচ্ছা বলুন তো, কেন কিছু মানুষ অল্প বয়সেই কম পরিশ্রম করেও ধনী হয়ে যায়, আর এত টাকা ইনকাম করে যে তার পরবর্তী প্রজন্মও বসে খেয়ে তা শেষ করতে পারে না। অন্যদিকে কিছু মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও আপ্রাণ চেষ্টা করেও ধনী হতে পারে না, গরিব রয়ে যায়, আর বৃদ্ধ বয়সে এসে পুরোপুরিভাবে তার সন্তানের উপর নির্ভরশীল হয়ে ওঠে। এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য একটি এক্সাম্পল দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। জন ডি রকাফেলার পৃথিবীর প্রথম বিলিয়নার হতে সময় লেগেছিল ৪২ বছর। ডেল কোম্পানির মালিক মাইকেল ডেলের বিলিয়নার হতে লেগেছিল ১৪ বছর। বিল গেটসের ১২ বছর, আর গ্রুপ ওয়ানের ফাউন্ডার অ্যান্ড্রু মেসনের বিলিয়নার হতে সময় লেগেছিল মাত্র ২ বছর। লিটারেলি এরা যেন রেস লাগিয়েছে কে কার আগে বিলিয়নার হবে। এদের ইনকামের একটি ছোট্ট নমুনা আপনাদের দেই। ইন্ডিয়ার সবথেকে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। গুগল অনুসারে তার প্রতি বছরের ইনকাম ৫১,৪০০ কোটি, যা একদিনে হয় ২০০ কোটি, আর প্রতি সেকেন্ডে হয় ২৩,০০০-এরও বেশি। অ্যানুয়ালি কেবল তার বাড়ির বিদ্যুৎ বিলই আসে ৯ কোটির উপরে। অন্যদিকে আমাদের সোসাইটির বেশিরভাগ মানুষ নিজেদের মিডল ক্লাস বলে দাবি করে, যদিও তারা মিডল ক্লাসের ডেফিনেশনটাই জানে না। আসলে ফাইন্যান্সিয়ালি মানুষকে ৩ ভাগে ভাগ করা হয়: রিচ, মিডল ক্লাস, পোর। একটি রিসার্চ অনুসারে যারা বাৎসরিক ৩০ লাখের বেশি ইনকাম করে তারা রিচ বা আপার ক্লাস, যারা ৫ থেকে ৩০ লাখের মাঝে ইনকাম করে তারা মিডল ক্লাস, আর যারা ১.২ থেকে ৫ লাখের মাঝে ইনকাম করে তারা লোয়ার ক্লাস, আর যারা এর নিচে রয়েছে তারা পোর ক্লাস। টুইটারে সম্প্রতি এই বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়। Just 25,000 rupees falls in the top 10% of India's total income. যা পরবর্তীতে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকেও প্রকাশ করা হয়। তা হল, যদি আপনি প্রতি মাসে ২৫,০০০ টাকার বেশি ইনকাম করেন তবে আপনি ৯০% ইন্ডিয়ান পিপলের থেকে বেশি কামাচ্ছেন, যেখানে ২৫,০০০ টাকা কামালে বাৎসরিক হয় ৩ লাখ, যা লোয়ার ক্লাসে অন্তর্ভুক্ত। আর এখানেই রয়েছে ৯০% মানুষ। আপনি নিজের এবং নিজের চারপাশে তাকালেই খুব সহজেই এ বিষয়টি বুঝতে পারবেন। এসএসএস মোটিভেশন চ্যানেলের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিশাল সংখ্যার জনগোষ্ঠীকে আরেক ধাপ উপরে পৌঁছে দেওয়া এবং সবার মাঝে ফাইন্যান্সিয়াল নলেজকে ছড়িয়ে দেওয়া, যাতে সহজে তারা এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হয়ে আসতে পারে। তারই ধারাবাহিকতায় আজ আমরা এমন ৮টি অ্যাসেট নিয়ে আলোচনা করব যা আপনাকে লোয়ার ক্লাস থেকে মিডল ক্লাস আর মিডল ক্লাস থেকে আপার ক্লাসে পৌঁছাতে সবথেকে বেশি সাহায্য করবে। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। নাম্বার 1, ব্রেইন। প্রতিটি মানুষের কাছেই প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে অ্যাসেটটি রয়েছে তা হলো তার ব্রেইন। কারণ অ্যাসেটের বেসিক ডেফিনেশন হলো যা আপনার কাছে টাকা নিয়ে আসে তাই অ্যাসেট, আর যা আপনার থেকে টাকা বের করে নিয়ে যায় তাই লায়াবিলিটিজ। কিন্তু এমন অনেক জিনিস রয়েছে যা মানুষ তার অ্যাসেট ভাবে, কিন্তু আসলে তা তার জন্য লায়াবিলিটিজ। রবার্ট কিওসাকি তার বই রিচ ড্যাড পুর ড্যাডে বলেন, যদি আপনাকে প্রশ্ন করি আপনার বাড়ি আপনার জন্য অ্যাসেট না লায়াবিলিটিজ, তবে আপনি কি বলবেন? বেশিরভাগ মানুষ বাড়িকে তার অ্যাসেট ভাবলেও রবার্ট কিওসাকি বলেন বাড়ি আসলে আপনার জন্য লায়াবিলিটিজ। কারণ বাড়ি ততক্ষণ আপনার জন্য অ্যাসেটে পরিণত হবে না যতক্ষণ না আপনি তা ভাড়ায় দিয়ে দেবেন, বরং বাড়ি আপনার থেকে প্রচুর অর্থ বের করে নেয় মেইনটেনেন্সের মাধ্যমে, রিপেয়ার করার মাধ্যমে, নতুন ফার্নিচার কেনার মাধ্যমে, গার্ডেনিং করার মাধ্যমে ইত্যাদি। তাই বাড়িকে আপনি কখনোই অ্যাসেট বলতে পারবেন না। এটি আপনার জন্য ক্যাপিটাল হতে পারে, কারণ অ্যাসেট হলো তাই যা আপনার জন্য টাকা নিয়ে আসে, অর্থাৎ সামথিং ক্যান ব্রিং ইউ মানি, ইট ইজ কল্ড অ্যাসেট। তাই ঠিক ভুলের পার্থক্য ধরতে পারাটাই সবথেকে বড় জিনিস এবং ধনী হবার প্রথম ধাপ। আর এই গুরুত্বপূর্ণ কাজটাই করে আপনার মাইন্ড বা ব্রেইন। কোনো এক মহান রাইটার বলেছিলেন, ইনভেস্ট ইন ইউর মাইন্ড, ইট পেজ দ্য বেস্ট ডিভিডেন্ড। যদি আপনি ওয়ারেন বাফেটের থেকে সমস্ত টাকা নিয়েও নেন তবুও ওয়ারেন বাফেটের বিশেষ কোনো ক্ষতি হবে না। পরের দিনে তিনি আবার মিলিয়নার হয়ে যাবেন এবং কিছুদিনের মাঝেই তিনি আবার আগের পজিশনেই চলে যাবেন, কারণ তিনি এত বছর পরে পরে ব্রেইনে ইনভেস্ট করেছেন, যার জন্য তার ব্রেইন এখন তার জন্য সবথেকে বড় অ্যাসেট।
তাই তিনি পরের দিনই যদি হেজ ফান্ড বা পোর্টফোলিও ম্যানেজার হন তবে সবাই তাকে হিসেব ছাড়া টাকা দিতে থাকবে। আর তিনি যদি 1 বিলিয়নের জন্য 1%ও চার্জ করেন তবে তিনি এক চুটকিতেই কয়েক মিলিয়ন কামিয়ে নিতে পারবেন। তাই তিনি সবসময় মানেন ফাইন্যান্সিয়াল নলেজ ইজ ওয়েলথ। কারণ মানুষ আপনার থেকে সবকিছু নিয়ে নিতে পারলেও আপনার ব্রেইনে থাকা ভ্যালুয়েবল নলেজকে নিতে পারবে না। তাই বলা হয় আর্ন উইথ ইউর মাইন্ড, নট উইথ ইউর টাইম। নাম্বার 2, কমোডিটিস। কমোডিটিস অনেক প্রকারের হয়, কিন্তু এর মাঝে গোল্ড এবং সিলভারকে রিয়েল অ্যাসেট বলা হয়। এই গোল্ড এবং সিলভারের ক্ষেত্রে আপনাকে সবসময় দুটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম, গোল্ডের সাথে স্টক মার্কেটের কোরিলেশন একদম অপোজিট। মানে যখন স্টক মার্কেট নিচের দিকে চলে যায় তখন গোল্ডের দাম বেড়ে যায়, কারণ লোকজন স্টক মার্কেট থেকে টাকা বের করে এনে এতে ইনভেস্ট করা শুরু করে। এই বিষয়টির দিকে লক্ষ্য রেখে যখন গোল্ডের দাম কমবে তখন ক্রয় করতে পারেন এবং যখন বাড়বে তখন বিক্রয় করতে পারেন। এতে আপনি সহজেই বেশ ভালো পরিমাণ প্রফিট আর্ন করতে পারেন। আর দ্বিতীয়, অর্থনীতির অবস্থা যাই হয়ে যাক না কেন, টাকার মান যতই কম বেশি হোক না কেন, গোল্ড কখনোই তার ভ্যালুকে লুজ করে না। এক্সাম্পল, ধরুন আপনার কাছে ব্রিটিশ সাম্রাজ্যের কয়েকটি এক সিক্কার কয়েন রয়েছে, আর আপনি তো জানেনই ওই সময়ের 1 টাকার কয়েন একদম সলিড সিলভার দ্বারা তৈরি ছিল। যদি আজকের বাজারে আমরা ওই কয়েনের মূল্যের কথা বলি তবে কিন্তু তার মূল্য এখন আর 1 টাকা নেই। হ্যাঁ, টাকা 1 হলেও আপনি এখন তা সিলভারের দরে বিক্রি করতে পারেন। এছাড়াও তার অ্যান্টিক ভ্যালু তো রয়েছেই, কিন্তু এই 1 টাকা যদি কাগজের হতো তবে আপনি কেবল তার অ্যান্টিক ভ্যালু পেতেন, সিলভারের দরে বিক্রি করতে পারতেন না। তো সময় এবং পরিস্থিতি যতই পরিবর্তন হোক না কেন, গোল্ড এবং সিলভার তার ভ্যালুকে লুজ করে না। নাম্বার 3, কন্টেন্ট। কন্টেন্ট এমন একটি জিনিস যার প্রচুর ভেরিয়েশন রয়েছে। যদি কেউ তার জ্ঞানকে বইরূপে প্রকাশ করে তবে তা কন্টেন্ট। কেউ গান বা মিউজিক ক্রিয়েট করছে, কন্টেন্ট। কেউ ভিডিও তৈরি করছে, কন্টেন্ট। কেউ ব্রডকাস্ট বানাচ্ছে, কন্টেন্ট। কেউ গুগলে ব্লগিং করে লিখছে, কন্টেন্ট। কেউ অনলাইনে ইবুক বানাচ্ছে, কন্টেন্ট। কেউ ডকুমেন্টারিজ বানাচ্ছে, কন্টেন্ট। কেউ ওয়েব সিরিজ বানাচ্ছে, কন্টেন্ট। আর কন্টেন্ট আজকের দিনে অনেক বড় একটি অ্যাসেট। আপনি নিজের ট্যালেন্ট অনুযায়ী এসবের যে কোনো একটি বেছে নিতে পারেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে প্রিমিডিয়াম বানাতে পারেন। যেমন ভিডিও বানিয়ে ইউটিউব, ফেসবুকে আপলোড করতে পারেন, ব্লগিং করে গুগলে ছাড়তে পারেন, ইবুক লিখে অ্যামাজন কিন্ডেলে পাবলিশ করতে পারেন। আর যদি আপনি খুব ভালো মানের ওয়েব সিরিজ বানাতে পারেন তবে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, চরকি এর মতো অনেক ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে যা আপনার ওয়েব সিরিজ বা ডকুমেন্টারিকে খুব হাই ভ্যালুতে কিনে নেয়। তাই যদি চান কন্টেন্ট ক্রিয়েট করে অ্যাসেট বিল্ড করতে পারেন। নাম্বার 4, রিয়েল এস্টেট। একটি ভালো গাড়ি কিনতে বেশি টাকা দিতে হয়, ভালো রেজাল্ট করতে বেশি পড়তে হয়, ভালো বডি বানাতে বেশি এক্সারসাইজ ও সঠিক ডায়েট নিতে হয়, ভালো আর্টিস্ট হতে বেশি প্র্যাকটিস করতে হয়। তেমনি সবথেকে লাভজনক বিজনেস রিয়েল এস্টেট করতেও বেশি টাকার প্রয়োজন হয়। দেখুন, একবার যদি আপনি রিয়েল এস্টেট বিজনেসে সেট হয়ে যেতে পারেন তবে আপনার ধনী থেকে আরও ধনী হবার পথে কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তো আপনি এখন যেটা করতে পারেন, অন্যান্য অ্যাসেটগুলোর সাহায্যে যখন একটা ভালো পরিমাণ টাকা নিজের কাছে নিয়ে আসতে পারবেন তখনই আপনি রিয়েল এস্টেটের মাঝে প্রবেশ করুন। আমরা আমাদের পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম ল্যান্ড ইজ লিমিটেড বাট পপুলেশন অল টাইম গ্রো করছে। তাই বাড়তি পপুলেশনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জমির দাম। ফলে আপনি কিছু টাকা যদি জমিতে খাটিয়ে তা রিয়েল এস্টেট বিজনেস হিসেবে ব্যবহার করেন তবে হতে পারে আপনি যে কোনো বিজনেসের থেকে এই বিজনেসের মাধ্যমে বেশি পরিমাণ প্রফিট নিয়ে আসতে পারবেন। নাম্বার 5, ইনভেস্টিং। আপনি ইনভেস্ট, স্টক, শেয়ার ইত্যাদি নিয়ে হয়তো অসংখ্য ভিডিও দেখেছেন, কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে? কারণ আপনি তো এখন ইনভেস্টিং শুরুই করেননি। ইনভেস্টিং শুরুর বিষয়ে আপনি আমাদের থিওরিটা অনুসরণ করতে পারেন। আপনি প্রথমে ইনভেস্টিং নিয়ে রিসার্চ করুন এবং এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন তৈরি করুন।
মনে রাখবেন, আপনার প্রশ্নগুলো যত যৌক্তিক হবে এই ফিল্ডে আপনার সফল হবার সম্ভাবনা ততই বেশি হবে। যেমন শেয়ার বাজারে নিফটি 50 মানে টপ 50টি কোম্পানি কোনগুলো, আগের বছর ওই কোম্পানিগুলো কত টাকা সেল করেছে, তা থেকে কত টাকা প্রফিট বের করেছে, আপনার নির্বাচিত কোম্পানিটি কি অন্য কোনো কোম্পানি থেকে লোন নিয়ে রেখেছে, আর নিলে কত নিয়েছে, কোম্পানিতে যদি কাল কোনো সমস্যা হয় তবে কি এই কোম্পানির সমস্যা থেকে বেরোনোর জন্য যথেষ্ট পরিমাণ টাকা রিজার্ভ করা আছে, এই কোম্পানি নিজের কাছে কত পার্সেন্ট শেয়ার রেখেছে এবং পাবলিকের জন্য কত পার্সেন্ট রেখেছে, ইত্যাদি ইত্যাদি। আর আপনি আপনার এই প্রশ্নগুলোর উত্তর screener.in এর মতো কিছু ট্রাস্টেড সাইট থেকে পেতে পারেন। যদি আপনার এসব প্রশ্নের উত্তর কোনো কোম্পানি সঠিকভাবে দিতে সক্ষম হয় এবং আপনার মনে হয় সে কোম্পানিতে টাকা দিলে আপনার কোনো লস হবে না, তবে আপনি সেই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই যতদিন না আপনি এই ইনভেস্টের খেলায় প্রো প্লেয়ার না হয়ে উঠছেন ততদিন এত কম পরিমাণ ইনভেস্ট করুন যেন সেই টাকা পুরো লসে চলে গেলেও আপনার কোনো প্রকারের ক্ষতি না হয়। নাম্বার 6, হিস্টোরিক্যাল থিংস। কিছু বছর আগে আমরা প্রায় সবাই ডিসকভারিতে আমেরিকান ডিগার নামের এই প্রোগ্রামটি দেখেছি। এই শোতে যেটা হতো, তারা বিভিন্ন ঐতিহাসিক জায়গায় গিয়ে পুরনো সব প্রত্নতাত্ত্বিক জিনিস খুঁজে বের করত আর তা চড়া মূল্যে হিস্টোরিক্যাল কালেক্টরদের কাছে বিক্রি করত। প্রথম আমি ভাবতাম এই পুরনো জিনিসগুলো কিনে নিয়ে এদের কি লাভ হয়। পরবর্তীতে আমি বুঝতে পারি এই জিনিসগুলো যত পুরনো হবে সময়ের সাথে সাথে এদের দাম ততই বাড়তে থাকবে। আপনি অনেক সময় এমনটা দেখে থাকবেন, অনেক বছর আগেকার কোনো একটি জিনিস বা কোনো ঐতিহাসিক ব্যক্তির ব্যবহার করা জিনিস নিলামে তুলে প্রচুর দাম দিয়ে তা বিক্রি করা হয়। তাই কিছু লোক কেবল হিস্টোরিক্যাল জিনিস নয়, বরং এ জাতীয় অনেক লিমিটেড এডিশনে থাকা জিনিসের জন্য ওত পেতে থাকে, যেন আজ সে তা কিনে নিয়ে কিছু বছর পর আরও বেশি দামে বিক্রি করতে পারে, কারণ সময়ের সাথে সাথে এসব জিনিসের দাম কেবল বাড়তেই থাকবে। নাম্বার 7, ক্যাশ। প্রতিটি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারই আপনাকে বলবে আপনার সমস্ত টাকা কেবল অ্যাসেটের পিছনে খরচ না করে ওই টাকার 10 থেকে 20% নিজের কাছে ক্যাশ হিসেবে রাখুন, কারণ ক্যাশ আপনাকে অনেক ধরনের সুবিধা দিতে পারে। যেমন কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে ইউজ করতে পারেন, অনেক সময় ক্যাশের মাধ্যমে অনেক জিনিস সস্তায় কিনে নিতে পারেন, আবার জমি কেনার বা রিয়েল এস্টেট ইনভেস্ট করার মতো কোনো সুযোগ পেলে তা ক্যাশ দিয়ে লুফে নিতে পারেন। আপনি একটু খোঁজ নিলে দেখবেন পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানি তাদের টাকার অনেক বড় একটি অংশ নিজেদের কাছে ক্যাশ হিসেবে রেখে দেয়। যেমন অ্যাপেলের কাছে অ্যারাউন্ড 200 বিলিয়নের মতো ক্যাশ রয়েছে। এছাড়া মাইক্রোসফট, রিলায়েন্স, অ্যামাজন প্রত্যেকের কাছেই প্রচুর পরিমাণে ক্যাশ রয়েছে। তারা চাইলেই এই ক্যাশ দিয়ে অ্যাসেট বিল্ড করতে পারে, কিন্তু তারা তা না করে নিজেদের কাছে রেখে দেয়, কারণ যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা যেন এই ক্যাশ ব্যবহার করতে পারে। আপনি যদি সরাসরি ক্যাশ হিসেবে রাখতে না চান তবে লিকুইড ফান্ডে রাখতে পারেন, এফডিতে রাখতে পারেন, যেখান থেকে আপনি যখন খুশি টাকা বের করে আনতে পারবেন এবং কিছুটা প্রফিটও পাবেন। আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন এসবের কোনটা আপনার জন্য বেস্ট। নাম্বার 8, হেলথ। ইউরোপ পৃথিবীর সবথেকে ধনী কন্টিনেন্ট, তার ঠিক নিচেই আফ্রিকা, পৃথিবীর সবথেকে গরিব কন্টিনেন্ট। এর বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে একটি অন্যতম কারণ হল আফ্রিকার মানুষের হেলথের কন্ডিশন অনেক খারাপ, যার জন্য আফ্রিকান কান্ট্রিগুলোর লাইফ এক্সপেক্টেন্সি ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় অনেক কম। আফ্রিকার মানুষ অ্যাভারেজ 63 ইয়ার্স জীবিত থাকে, আর ইউরোপের মানুষ 82 ইয়ার্স। আর এই 20 বছরের পার্থক্যটাই এতটা বিশাল ব্যবধান তৈরি করে দেয়। রিসার্চ বলে একজন মানুষ তার শুরুর 60 বছরে যা অ্যাচিভ করতে না পারে তার থেকে অনেক বেশি অ্যাচিভ সে জীবনের শেষ 10-20 বছরে করে। 1945-এ জাপানের হিরোশিমা ও নাগাসাকির উপর 2টি অ্যাটমিক বম ফেলা হয়, কিন্তু এরপরেও মাত্র 15 বছরের মাঝে জাপান পৃথিবীর 3rd লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়েছে, আফটার ইউনাইটেড স্টেট
স্টেটস অ্যান্ড সোভিয়েত ইউনিয়ন। জাপানের এত ফাস্ট গ্রো করার অন্যতম একটি কারণ হল তাদের দীর্ঘ আয়ুকাল। আপনারা সবাই জানেন জাপানিজরা পৃথিবী বিখ্যাত তাদের দীর্ঘ জীবনের জন্য। তাদের গড় আয়ুকাল প্রায় 85 ইয়ার্স। রাকেশ ঝুনঝুনওয়ালার ডেথ 63 বছরে হয়, যখন তার নেটওয়ার্থ 50,000 কোটি ছিল। সে যদি 20 বছর আরও বাঁচত, যা একদমই পসিবল ছিল, কারণ তিনি তার শরীরের বিন্দুমাত্র খেয়াল রাখেননি। তিনি নিজেই বলেছেন, আই স্মোক লাইক এ চিমনি, আই ড্রিঙ্ক লাইক এ ফিশ, আই ইট লাইক এ পিগ অ্যান্ড আই ডোন্ট এক্সারসাইজ। 63 থেকে 83-তে পৌঁছানো অবধি তার ওয়েলথ যদি মাত্র 15% রেটেও বৃদ্ধি পেত, তবে তার নেটওয়ার্থ 15,000 কোটি থেকে 4 লাখ কোটিতে বদলে যেত, মানে $100 বিলিয়ন। আর এটি কেবল 15% রেটের হিসাব, যেখানে তার লাইফ টাইম ট্র্যাক রেকর্ড 62% ছিল। যদিও এত টাকায় তার নিজের বিশেষ কোনো সুবিধা হতো না, সুবিধা হতো কেবল সাধারণ মানুষের, কারণ তিনি প্রচুর টাকা ডোনেট করতে পারতেন। তিনি আকাশা এয়ারলাইন নামে একটি কোম্পানি শুরু করতে চেয়েছিলেন, যেখানে কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। তাই দেখবেন অলমোস্ট সব ওয়ার্ল্ড লিডার আর বড় বড় কোম্পানির সিইওদের বয়স 50, 60, 70 বা তারও বেশি হয়। কিন্তু যদি আপনার কান্ট্রির মানুষগুলো এই পর্যন্ত পৌঁছাতেই না পারে, তবে সেই কান্ট্রি গ্রো করবে কিভাবে? তাই হেলথ প্রতিটা মানুষ এবং প্রতিটি দেশের জন্যই অনেক বড় একটি অ্যাসেট। ফলে দেশের গভর্নমেন্ট যখন সাধারণ মানুষের জন্য ভালো একটি হসপিটাল ক্রিয়েট করে, তখন সেটা দেশ এবং মানুষের জন্য একটি অ্যাসেট। তাই এখনই সময় নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান ও সচেতন হন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর নিজের ফাইন্যান্সিয়াল লেভেলকে আরেক ধাপ উপরে নিয়ে যেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।